বিকাশ, কিউবি না চরকি, হুইচ ওয়াজ গুড? একটা অ্যাপসের নাম বলুন যেটা আপনি ডিলিট করতে চাচ্ছেন মোবাইল থেকে, বাট কোনো কারো ডিলিট করতে পারতেছেন না। ডায়াল অ্যাপ। তাহলে আপনাকে ফোন করবে কিভাবে মানুষ? ফোন করাই তো টাইম নষ্ট ব্যাপার, কিছু লাগলে টেক্সট করবে। নতুন প্রোডাক্ট বানাতে বেশি এক্সাইটিং লাগে নাকি পুরনোটাকে এক্সেল করতে? ইট ডিপেন্ডস। সবাইকে স্বাগতম আজকের এপিসোডে। আমি রুহুল আমিন রনি, আপনারা দেখছেন ব্রান পালস, পাওয়ার্ড বাই চাটনি অ্যাপ। আজকে আমাদের সাথে এমন একজন অতিথি আছেন, তিনি বাংলাদেশের সর্বপ্রথম কমার্শিয়াল সার্চ ইঞ্জিনের কোফাউন্ডার এবং কাজ করেছেন বিকাশ ও কিউবির মতো ডিজিটাল গেম চেঞ্জিং প্ল্যাটফর্ম নিয়ে। এছাড়াও উনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন বাংলাদেশের স্বনামধন্য একটি টেলকো বাংলালিংয়ে। আজকে রাশেদ মুসলিম ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো ওনার অভিজ্ঞতা, ওনার এক্সপেরিয়েন্স। সো আজকে আমাদের স্টুডিওতে রাশেদ ভাই, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ রনি ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। রাশেদ ভাই, শুরুতেই আমরা জানতে চাবো আপনার কাছ থেকে, আপনি বাংলালিংকে মাইবিএল একটি অ্যাপস নিয়ে কাজ করেছেন, সেটা আপনার একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট ছিল। সো আপনারা বলতেছেন এটি একটি সুপার অ্যাপ। সো কেন বা কিভাবে জিনিসটা? থ্যাংক ইউ রনি ভাই কোশ্চেনটা করার জন্য। সো আমি প্রথমে একটু বলে নেই যে সুপার অ্যাপ কেন, সো এবং কি কারণে বা কি অবজেক্টিভ নিয়ে আমরা সুপার অ্যাপটা করেছি। সো আপনি যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশে যারা স্মার্টফোন ইউজ করে তাদের আসলে ম্যাক্সিমাম ইউজারের স্মার্টফোনের ইনসাইড মেমোরি সেটা অনেক কম থাকে। সো মাল্টিপল অ্যাপ ইনস্টল করে ব্যবহার করে সার্ভিস নেওয়া তাদের জন্য একটু ডিফিকাল্ট। সো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা যেটা চিন্তা করলাম যে মাইবিএল অ্যাপে অলরেডি যেহেতু একটা লার্জ ইউজার বেস ব্যবহার করছে, ওয়াই নট আমরা এই ইউজার বেসকে তার লাইফের অন্যান্য যে ডিজিটাল সার্ভিসটা সে ব্যবহার করে সেইটা ব্যবহারের সুযোগ করে দেই। এখান থেকে আসলে সুপার অ্যাপের কনসেপ্টটা আসে। আর সুপার অ্যাপ তৈরি করার জন্য আমরা নানা ধরনের ট্যাকটিক্স বা টেকনিক আমরা ইউজ করেছি। এর মধ্যে আমাদের নিজেদের একটা টেকনিক আমরা যদি বলি বা ফ্রেমওয়ার্ক বলি 6C, সেটা আমরা ইউজ করছি, যেটাতে আসলে আমরা সার্ভিসগুলোকে ক্লাস্টার করে ইউজ করেছি। সার্ভিসগুলোকে ক্লাস্টার মানে হচ্ছে একটা ডিফারেন্ট টাইপ অফ সার্ভিসকে আমরা ডিফারেন্টভাবে রিপ্রেজেন্ট করেছি একটা প্রপার ইউজার জার্নি দিয়ে, একটা প্রপার ইন্টিগ্রেশনের মাধ্যমে। সো দ্যাটস হাউ দ্য হোল 6C ফ্রেমওয়ার্ক কেম অ্যান্ড দ্যাটস হাউ উই হ্যাভ বিল্ড সেলফ কেয়ার ইনটু এ সুপার অ্যাপ। ওকে, সো আপনি কি আমাদেরকে আরেকটু ডিটেলস বলবেন, মানে 6C জিনিসটা কি? আচ্ছা, সো 6C বেসিক্যালি এটা ফ্রম বাংলালিং পয়েন্ট অফ ভিউ এটাকে আপনি বলতে পারেন এটা ফার্স্ট প্রিন্সিপাল ফ্রেমওয়ার্ক। ফার্স্ট প্রিন্সিপাল ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে এটা আপনি ওয়ার্ল্ডে আর কোথাও পাবেন না। দিস ইজ সামথিং যেটা ইনোভেশন বাংলালিংকেই হয়েছে। তো এই প্রিন্সিপালের অনুযায়ী আমরা পুরো অ্যাপটাকে আসলে 6টা ভাগে ভাগ করেছিলাম। ওকে, প্রথম ভাগটা হচ্ছে কানেক্ট। এই কানেক্ট দিয়ে আসলে আমরা বুঝিয়েছি টেলিকম সার্ভিসগুলো। সো আপনার কানেক্টিভিটির জন্য যেই সার্ভিসগুলো আপনি ইউজ করেন, কি সার্ভিস আমরা ইউজ করি? আমরা ভয়েস ইউজ করি, আমরা ডাটা ইউজ করি, আমরা ডিফারেন্ট ভ্যালুয়ের সার্ভিস ইউজ করি। সো এগুলোর জন্য উই ক্রিয়েটেড কানেক্ট। ওকে, দেন আমার কন্টেন্ট নিড সার্ভ করার জন্য উই হ্যাভ ক্রিয়েটেড কন্টেন্ট সেকশন। সেখানে উই হ্যাভ ভিডিওস, উই হ্যাভ অডিওস, ইসলামিক, নিউজ অ্যান্ড মিডিয়া, গেম, এভরিথিং। সো একটা ইউজারের এন্টারটেইনমেন্ট ভ্যালুকে ক্যাটার করার জন্য উই হ্যাভ ক্রিয়েটেড অ্যানাদার সি, দ্যাট ইজ কন্টেন্ট। থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট একটা মানুষের লাইফে হচ্ছে কেনাকাটা। আপনি কোনো কিছু একটা কিনতে চান, টিকিট হতে পারে, বাস টিকিট হতে পারে, এয়ার টিকিট হতে পারে, শপিং হতে পারে, আপনার কোনো একটা ডিজিটাল সার্ভিস হতে পারে। কেনাকাটা ইজ এ ভেরি বিগ পার্ট অফ ইউর লাইফ। সো এইটাকে ক্যাটার করার জন্য, যে কোনো ধরনের কেনাকাটা রিলেটেড অ্যাক্টিভিটিকে ক্যাটার করার জন্য উই হ্যাভ ক্রিয়েটেড কমার্স। সো কমার্স মিনস হচ্ছে এভরি সর্ট অফ ডিজিটাল কমার্সকে ক্যাটার করা। And then we have similar way we have created care, we have created courses to cater healthcare as well as education, e-education যদি আমি বলি। সো এইভাবে আমরা 5টা সি রেডি করছি। আর লাস্ট সি যেটাকে আমরা বলতেছি কমিউনিটি, এইটা আসলে যে কোনো একটা অ্যাপকে বড় করার জন্য বা গ্রোথ এনশিওর করার জন্য খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে গেমিফিকেশন। সো এই গেমিফিকেশনটাকে আমরা অ্যাজ এ কমিউনিটি তৈরি করেছিলাম। সো আমাদের এই কমিউনিটির পার্টে ছিল গেমিফিকেশন। অলসো ফিউচারে প্ল্যান আছে বাংলালিংকের এই কমিউনিটিটাকে অ্যাজ এ কমিউনিটি তৈরি করা। দ্যাট মিনস হচ্ছে ইউজাররা আসবে, বিভিন্ন সার্ভিস সম্পর্কে কথা বলবে, কমেন্ট করবে,
লাইক করতে পারবে, শেয়ার করতে পারবে, মানে একটা টোটাল কমিউনিটি ওয়ার্ক। সো দ্যাটস হাউ উই হ্যাভ ক্রিয়েটেড আ ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কটাকে আমরা 6C হিসাবে বাংলা লিঙ্কে আমরা 6C হিসাবে বলছি। এই যে এত যোগ্য, এত রিসার্চ, আপনি অ্যাপল থেকে ইন্সপিরেশন নিলেন, গুগল থেকে নিলেন, সুপার অ্যাপস বানালেন, এত রিসার্চ করলেন, সুন্দর করে সার্ভিসগুলোকে অ্যালোকেশন করলেন, এই যে সুপার অ্যাপস। সো এটা কি স্ট্রাকচারালি সাকসেসফুল ছিল, নাকি এটা মানে ইন টার্মস অফ যদি ROI বলি, সো হোয়াট অ্যাবাউট দ্য রেভিনিউ, আপনি যদি একটু বলেন। আম এখানে সবকিছু খুলে বলা হয়তো একটু ডিফিকাল্ট হবে আমার জন্য, বাট আমি আপনাকে কিছু ইন্ডিকেশন বলতে পারি, যেগুলা দিয়ে আপনি আসলে বুঝতে পারবেন যে এই ট্রানজিশনটা আসলে কিভাবে আ বাংলালিংক অ্যাজ এ অর্গানাইজেশনকে কিভাবে হেল্প করেছে, অ্যান্ড মোস্ট ইম্পোর্টেন্টলি ইউজাররা কিভাবে বেনিফিটেড হয়েছে। আগে কিন্তু সার্ভিস ছিল শুধুমাত্র সেলফ কেয়ারে। দ্যাট মিনস আপনি প্যাক কিনতে পারবেন, রিচার্জ করতে পারবেন। দ্যাটস ইট। এরপরে কিন্তু আপনার ওই অ্যাপে আর কোনো কাজ নাই। কাজ ছিল না, রাইট। এবং প্রবাবিলিটি অনেক হাই থাকতো। ওই যে বললাম একটু ১ম এই যে আপনার মোবাইলের মেমোরি একটা ইস্যু। দেখা যেত সে একটা প্যাক বা একটা ভয়েস প্যাক অথবা একটা ডাটা প্যাক কেনার পর এটা আনইনস্টল করে দিচ্ছে। আচ্ছা, অ্যাপটা কিন্তু তার দরকার পড়তেছে না। সে কিন্তু আপনার প্রতি টাইমে অ্যাপে ঢুকে না। কিন্তু আমি যখন তাকে মাল্টিপল সার্ভিসের সাথে কানেক্ট করায় দিছি, যে সে আসলে তার ইসলামিকের যে নিড, নামাজের ট্র্যাকিং, কিবলা ফাইন্ডিং, বা ধরেন দোয়া, তাসবিহ কাউন্টার, এই যে এগুলা বিভিন্ন ফিচার, এগুলা কিন্তু সে এই অ্যাপ থেকে পেয়ে যাচ্ছে। সো তার কিন্তু আরেকটা অ্যাপ খুঁজতে হচ্ছে না। সে থার্ডলি আপনি যে চিন্তা করেন, তার টিকিট কাটা লাগে। সে বাসায় বাংলাদেশের ভিতরে যেতে হলে সে প্লেনের টিকিট কাটতে পারে, বাসের টিকিট কাটতে পারে। আবার বিদেশে যেতে হলে তাকে প্লেনের টিকিট কাটতেই হয়। বাংলা লিংকের এই কমার্স সেকশন থেকে সে আসলে এই সহজে এই কাজটা করতে পারে। আরো ইম্পোর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনাকে ইউটিলিটি বিল পে করতে হয়, রাইট? আপনাকে গ্যাস বিল, পানির বিল করতে হয়। সবকিছু আপনি অ্যাপ থেকে পাচ্ছেন। সো দ্য পয়েন্ট হচ্ছে, আগে আমার রেভিনিউ আর্ন করার ওয়ে ছিল মাত্র ২ টা। ইদার প্যাক অথবা ভয়েস। এখন আপনি জাস্ট আমি আপনাকে কয়েকটা এলিমেন্ট বললাম। সো আমার এখন রেভিনিউ আর্ন করার পাথ বা স্কোপ বেড়ে হয়তো আপনার ১০ গুণ হইছে। সো অবভিয়াসলি আমার এটা ডিরেক্টলি রেভিনিউতে ইমপ্যাক্ট পড়তেছে। কাস্টমাররা যেহেতু অনেক ধরনের সার্ভিস এখানে পাচ্ছে, কাস্টমার বেশিক্ষণ অ্যাপের মধ্যে থাকতেছে, এক্সাক্টলি বেশিক্ষণ অ্যাপের মধ্যে থাকতেছে, তার এনগেজমেন্ট টাইম বাড়তেছে, যেটা আমার জন্য খুব ইম্পোর্টেন্ট KPI। রাশেদ ভাই, এবার আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আমাদের বাংলাদেশ তো এখন ডিজিটাল একটা ইমার্জিং মার্কেট, সবাই বলতেছেন। সো এই জায়গায় আপনি যে এই যে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করেছেন, আপনি যখন একটা কমার্শিয়াল ইঞ্জিন বানিয়েছেন তখনও কিছু কাজ করেছেন, বিকাশ নিয়ে কাজ করেছেন, কিউবিতে কাজ করেছেন, এখন বাংলা নিয়ে কাজ করছেন, দীর্ঘ সময় ধরে করেছেন। সো আপনি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেছেন এবং ওগুলাকে কিভাবে ওভারকাম করলেন? সো ১ম যেই চ্যালেঞ্জটা আসলে আমরা ফেস করি ডিজিটালের পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা হচ্ছে যে মানুষের একটা ধারণা থাকে যে ডিজিটাল করা মানে অটোমেটিক্যালি আপনার রেভিনিউতে একটা মেজর ইমপ্যাক্ট চলে আসবে। এটা একটা মানুষের মিথ আপনি বলতে পারেন। ডিজিটাল ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। সো আপনি যদি ট্র্যাডিশনাল আর ডিজিটালের মধ্যে কম্পেয়ার করেন, তো আপনি যদি একটা গার্মেন্টসের ব্যবসা করেন, আপনি যেদিন থেকে আপনার মেশিন ঘোরানো শুরু করবেন, সেদিন থেকে আসলে আপনার ইনকাম প্রসেস শুরু। আপনি কাপড় বানাবেন, আপনি কাপড় মার্কেটে গিয়ে বেচবেন। দ্যাটস হাউ ওইদিন থেকে দ্য production ইকোসিস্টেম ওয়ার্কস। কিন্তু ওই দিন থেকে প্রোডাকশন শুরু। কিন্তু আপনি যদি ডিজিটালে চিন্তা করেন, প্রোডাকশন করে আপনাকে কিন্তু একটা অ্যাপ মার্কেটে আনতে হয়, বা একটা ওয়েবসাইট, হোয়াটএভার, একটা ডিজিটাল প্রোডাক্ট আপনাকে মার্কেটে আনতে হয়। তারপরে কিন্তু আপনার কাজ আসলে স্টার্ট হয়। প্রোডাক্টটা তৈরি করা তো আপনি করছেন। হ্যাঁ, জানি। করার পরে আপনার প্রোডাক্টটা এখন রেডি হইছে। রেডি হওয়ার পরে আপনাকে কি করতে হয়? আপনাকে যেটা দেখতে হয়, এই প্রোডাক্টটা মার্কেট ফিট আছে কিনা? আপনি যে কনসেপ্ট থেকে প্রোডাক্টটা রেডি করছেন, ওইটা কি ওই মার্কেটে খাবে কিনা? ওটা যদি না খায়, আপনাকে কিন্তু আবার ব্যাক করতে হবে ড্রইং বোর্ডে। মার্কেটের থেকে যে ফিডব্যাক পাইছেন সেই অনুযায়ী প্রোডাক্টটাকে মডিফিকেশন আপনার আনতে হবে। তারপরে আপনি ধরে নিলাম আপনি সব কাজ করে ফেলছেন। এরপরে আপনার কি কাজ হবে? আপনার কাজ হবে হচ্ছে প্রোডাক্টটাকে বা ডিজিটাল সার্ভিসটাকে মানুষকে চেনানো। সেই চেনানো কিন্তু আপনার ডিফিকাল্ট। কারণ এখানে আপনার অনেক সেলস অ্যাকুইজিশন কস্ট কিন্তু অনেক হাই থাকে। আপনার একটা অ্যাপ ডাউনলোড করাতে হয়। একটা অ্যাপ ডাউনলোড করতে আপনার অ্যাপ্রক্সিমেটলি, আপনি যদি গুগলের ক্যাম্পেইন রান করেন, আপনার দেখা যায় যে শুরুর দিকে এটা আপনার ৳২০-৳২৫ পার অ্যাপ ইনস্টলেশনে খরচ হয়। সিপিআই কস্ট হ্যাঁ, ইনস্টলেশন। সিপিএ কস্ট যেটা বলে, কস্ট পার অ্যাকুইজিশন। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনস্টল হওয়ার
50-60% ইউজার আসলে অ্যাপটা ইউজ করে না। তখন আপনার আরেকটা খরচ হয়। ইনস্টল করাইছেন, তারপর আপনাকে তাকে ইউজ করানোর জন্য আপনার এডিশনাল ধরেন আরও 15-20 টাকা খরচ করতে হয়। সো এটা একটা কিন্তু লম্বা জার্নি আছে। যেকোনো ডিজিটাল প্রোডাক্টের গ্রোথ আসলে কাউন্ট করা হয় কত বেশি ইউজার প্রোডাক্টটা ইউজ করতেছে তার উপরে। কারণ আপনি যত বেশি প্রোডাক্ট ইউজারকে ইউজ করাতে পারবেন, আপনার প্রোডাক্টটাও অপটিমাইজড হবে। কারণ প্রোডাক্টের ভুল ত্রুটি যা ছিল ইউজারের ফিডব্যাক থেকে আপনি এগুলো ঠিক করতে পারবেন। সেকেন্ড কথা হচ্ছে ইউজার অ্যাকচুয়ালি কি করতেছে প্রোডাক্টের মধ্যে সেটা আপনি জানতে পারবেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আপনি ট্রেডিশনাল বিজনেসে জানতে পারেন না। আপনি যেই ডিজাইনের প্রোডাক্ট বানাইছেন বা যেই ডিজাইনের আপনি শার্ট বানাইছেন ওইটাই আপনি বিক্রি করতে পারেন। ইউজার যদি পছন্দ করে কিনবে, না করলে কিনবে না। কিন্তু ডিজিটালে আপনার এই সুবিধা আছে। পছন্দ না করলে আপনি এটা চেঞ্জ করে আরেক রকম বানাইতে পারবেন। সো আপনি যদি টোটাল ভ্যালু চেইন চিন্তা করেন, আমাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, তাকে আপনার এনগেজ করা, তাকে আপনার মনিটাইজেশন এ ইউজ করা, তাকে আবার রিপিট ব্যাক করা। এই পুরা চ্যানেলটা ইজ এ লং টাইম প্রসেস। নট লাইক আজকে আমি রেডি করলাম, কালকে থেকে আমার ইনকাম শুরু। সো ডিজিটাল সার্ভিসগুলো অ্যাডপশন বাংলাদেশে অসম্ভব স্লো। এটার কারণ হচ্ছে আপনার কাস্টমারের বিহেভিয়ার। আপনি যেগুলো ইনিশিয়েটিভ নিয়েছেন বললেন, সো এগুলা তো মোস্টলি আপনি একটা স্টার্টআপ থেকে নিয়েছিলেন। আবার আপনি বাংলা লিগের মতো একটু কর্পোরেটে জব করেছেন। এখন যদি আমি আপনাকে বলি স্টার্টআপ ভার্সেস কর্পোরেট, তো আপনি কি বলবেন? এটার অ্যান্সারটা আসলে খুব ডিফিকাল্ট দেওয়ার। কারণ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটারই ডিমেরিটস এবং মেরিটস আছে। কর্পোরেট ইজ এ স্ট্রাকচারড এরিয়া, যেখানে আসলে আপনার বেশিরভাগই প্রসেস বা বেশিরভাগই অ্যাক্টিভিটি আপনাকে হেল্প করার জন্য দেয়ার আর মাল্টিপল প্রসেস রেডি, মাল্টিপল ডিপার্টমেন্টস আর দেয়ার। আপনাকে একটা কাজকে আপনার দ্রুতগতি করার জন্য বা একটা কাজকে আলোর মুখ দেখানোর জন্য দেয়ার আর ডিফারেন্ট ইকোসিস্টেম ইজ দেয়ার, যেটা আপনাকে সাপোর্ট করবে। আবার স্টার্টআপে কিন্তু আপনার এই ইকোসিস্টেম কমপ্লিটলি অ্যাবসেন্ট। আপনাকেই কিন্তু সকালে এসে দরজা খুলতে হবে, আবার আপনি যখন বাসায় যাবেন তখন আপনার দরজা বন্ধ করতেও হবে। দেখা যাবে আপনি আপনার রুম পরিষ্কার করতেছেন, আবার আপনাকে প্রোডাক্টের কোডিংও করতে হচ্ছে। সো স্টার্টআপে আপনি এই হেল্প বা ইকোসিস্টেমটা পাবেন না। তেমনি আবার স্টার্টআপে কিছু অ্যাডভান্টেজ আছে। যে অ্যাডভান্টেজটা হচ্ছে যে ডিসিশন মেকার আপনি, লাভ লসের মালিকও আপনি। আ প্রোডাক্টটা কি নামবে কি নামবে না এই কাজটা করারও আ আপনার মানে এখতিয়ার আপনার। সো এতে করে যেটা হয় আপনার ডিসিশন প্রসেস অনেক ফাস্টার হয়। রাশেদ ভাই, আপনি যেসব ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন এখন পর্যন্ত, ডিজিটাল, সো ফিনটেক, ওটিটি অ্যান্ড টেলকো, সো এগুলোর আপনি ভবিষ্যৎ কিরকম দেখেন আপনার ধারণা থেকে? ভবিষ্যৎ তো অবভিয়াসলি ভালো, ফার্স্ট অফ অল। কারণ আপনি যদি প্রোগ্রেশন দেখেন, আপনি যদি ২০১৫ সালের সাথে এখনকার বাংলাদেশের একটা কম্প্যারিজন করেন, আপনি দেখবেন যে স্টার্টআপের সংখ্যা কয়েক মানে 10 টাইমস হইছে। আর স্টার্টআপরা তো আপনার এই জিনিসগুলো নিয়েই কাজ করে। ইনোভেশন নিয়ে কাজ করে, ফিনটেক নিয়ে কাজ করতেছে অনেকে, এগ্রিটেক নিয়ে কাজ করতেছে। সো ডিফারেন্ট সেগমেন্টে স্টার্টআপরা কাজ করতেছে। সো যদি আপনার প্রোগ্রেশন না হতো তাহলে আপনার এত স্টার্টআপ আপনার আসতো না। এর মধ্যে অনেক স্টার্টআপ কিন্তু আপনার অনেক ফান্ডিং পেয়ে অনেক বড় হয়ে গেছে। রিসেন্টলি শপআপ গট এ হিউজ ফান্ডিং, রাইট? পাঠাও এর আগে পেয়েছে, সেবা.xyz পাইছে। আ তারপরে আপনার পেপারফ্লাই এর মতো ডিস্ট্রিবিউশন মানে লজিস্টিক কোম্পানিও আপনার হিউজ ফান্ডিং পেয়ে বড় হয়েছে। এক্সাক্টলি চাল-ডাল পেয়েছে। আপনার প্রিয় শপও পেয়েছে। সো আই থিংক এটার ভবিষ্যৎ ইজ ভেরি ব্রাইট, এটা আমার মতে। আর আরেকটা যেটা পয়েন্ট আমি হাইলাইট করব সেটা হচ্ছে যে আপনার we are in the era of Gen Z, right? Yeah. সো এখনকার যে মাইন্ডসেট, আপনি যদি একটু চিন্তা করেন, আপনি দেখবেন যে আমাদের বয়সীর মাইন্ডসেট ছিল কিন্তু ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করে বিবিএ, এমবিএ করার পরে আমরা একটা ভালো ভালো job, কর্পোরেটে জব right. করব। এটা কিন্তু মোটামুটি ধরেন আমাদের ফাদার Same mind. আমাদের মধ্যে মোটামুটিটা ছিল। কিন্তু আপনি যদি এখন খেয়াল করেন, they are not like this. এই ছেলেপেলেগুলা কিন্তু পুরাপুরি আপনার একটা কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ল্ড চিন্তা করে। তারা চিন্তা করে হচ্ছে যে ওয়াই আমি আরেকজনের হয়ে কাজ করব? ওয়াই আমি আরেকজনের জন্য সকালবেলা উঠে অফিসে যাব? আমার জীবন আমি আমার মতো করে সাজাবো। আমি ট্রাভেল করব। ট্রাভেল করতে আমি কোনো একটা ডিজিটালে কোনো একটা প্রোডাক্ট তৈরি করব। প্রোডাক্টটা তৈরি করে আমি অনলাইনে সেল করব। এই যে আপনার ইন্ডিপেন্ডেন্স ব্যাপারটা, এইটা কিন্তু এখনকার জেনারেশনের মধ্যে
বিল্ট ইন। সো গোয়িং ফরওয়ার্ড আমি আসলে জব খুঁজে জব করা ব্যাপারটা কমা ছাড়া আমার কাছে মনে হয় না এটা বাড়বে। সো বেসিক্যালি ইউ উইল সি মোর পিপল ইন অ্যান এন্টারপ্রেনিউর গেম, মোর ইয়াং গাইজ উইল লুক আফটার বিগ থিংস, বিগ প্রজেক্টস, এবং এই জিনিসটা আসলে আরো বড় হতে থাকবে। আমি এবার আপনার কাছে একটু জানতে চাবো, যারা নতুন এই কর্পোরেটে ইন করতেছে বা নতুন কাজ স্টার্ট করতেছে, নিউ প্রফেশনালস আর কি। সো আপনার এক্সপিরিয়েন্স থেকে বলবেন যে এই স্টার্ট করার ক্ষেত্রে, স্টার্ট আপ বলেন বা একটা প্রোডাক্ট মার্কেট করার ক্ষেত্রে আসলে একটু যদি তাদেরকে গাইড করতে চান, হোয়াট শুড বি দ্য স্টেপ দ্যাট শুড ফলো? আই থিংক এখানে প্রথম যে জিনিসটা আসলে সবাইকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কমিটমেন্ট। আমি যেটা ম্যাক্সিমাম টাইমে খেয়াল করি আমাদের এখন যেটাতে আমি মানে আমার কাছে মনে হয় যে এটা বিগ প্রবলেম, সেটা হচ্ছে যে আমরা আমাদের কমিটমেন্টটাকে ঠিক রাখতে পারি না। আমি যখন একটা ক্লায়েন্টকে বলি যে আমি আজকে ডে এন্ড ডে তোমাকে এই জিনিসটা সাবমিট করব, আমি দেখা যায় যে আমি সাবমিট করতে পারি না। সেটা নানা কারণে হতে পারে। বাট ক্লায়েন্টকে জানানোরও অনেক সময় আমি প্রয়োজন বোধ করি না। যে তাকে একটা টেক্সট করা বা তাকে একটা কল দিয়ে সরি বলা যে আমি আজকে পারছি না, আমি আগামীকালকে আপনাকে ডেলিভারি করব। সো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় একটু অভাব আছে। সো এইখানে আমাদেরকে ১ম এ ফোকাস করতে হবে। সো whenever I say something to someone যে আমি আজকে এটা আপনার করে দিব, আপনি কালকের মাঝে এটা পাবেন, আ সেটাকে আমাকে রক্ষা করতে হবে। আসলে আমরা অনেকক্ষণ ধরে আপনার এক্সপেরিয়েন্স থেকে কথা শুনলাম, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেট ইকোসিস্টেম অ্যান্ড হচ্ছে যে আপনার এক্সপেরিয়েন্স। সো আরেকটা জিনিস জানতে চাবো যে আপনি যখন প্রোডাক্ট ডিজাইন করেন, তারপর ডেভেলপ করেন, তারপর মার্কেট করেন, এই যে মানে আমি আরো অনেকগুলো স্টেজ আছে, আমি জাস্ট মেজর এই ৩টা স্টেজ বলবো। এই ৩টা ডট যখন আপনি কানেক্ট করেন, তখন আপনার বিহাইন্ডে কি ব্র্যান্ডটা থাকে? সো তখন ব্র্যান্ডটাকে আপনি কিভাবে এই ডট কানেক্টের ক্ষেত্রে ইউজ করেন? প্রথম কথা হচ্ছে কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং এবং থ্যাংকস ফর আস্কিং দ্যাট। আমার কাছে মনে হয় যে এভরিথিং আসলে স্টার্ট হয় ফ্রম দ্য প্রবলেম স্টেটমেন্ট। ওকে। সো আমি আপনাকে খুব সিম্পল যদি একটা এক্সাম্পল দেই। বাসা থেকে আপনার লন্ড্রির দূরত্ব কথা ১০ মিনিট। বাট ওই ১০ মিনিটে যেতে আমার আসলে সামহাও আমি খুবই বিরক্ত ফিল করি। আমার যাইতে ইচ্ছা করে না। তখন এইখান থেকে কিন্তু আমার একটা আ প্র এটা একটা প্রবলেম। মানে আমার জন্য একটা প্রবলেম। সো আমি এই প্রবলেমটাকে কিভাবে ওভারকাম করব, এখান থেকে আমার চিন্তাটা শুরু হয়। সো তখন হয়তো আমার চিন্তা আসবে, আচ্ছা হোয়াই নট আমি একটা লন্ড্রি বেসড মার্কেট প্লেস তৈরি করি। এখানে আমার সমস্ত লন্ড্রি গুলা কানেক্টেড থাকবে। আমি সিলেক্ট করব আমার লোকেশন। আমি আমার কাপড়গুলা পিক করার জন্য টাইম বলে দিব। ও আমার এখান থেকে পিক করবে। পিক করে আমাকে লন্ড্রি করে রেডি করে আমাকে আবার ড্রপ করে দিয়ে যাবে। এটার জন্য ও আমার কাছ থেকে একটা সার্ভিস চার্জ নিবে। আমার জন্য একটা প্রিমিয়াম কিছু একটা চার্জ করবে। সো এই যে সার্ভিসটা, এই সার্ভিসটা আমি যখন চিন্তা করলাম, তখন কিন্তু আমার চিন্তাটা কিন্তু আমার মানে কোনো ব্র্যান্ডের পয়েন্ট অফ ভিউ থেকে আসে নাই। যদি ধরেন এই জিনিসটা আমি করতে যাই, ধরেন আমার এখন ইনভেস্টমেন্ট লাগবে, তখন হয়তো আমি একটা বড় ব্র্যান্ডের, ফর এক্সাম্পল আমি প্রিয় শপের সাথে যোগাযোগ করলাম যে, "প্রিয় শপ, তোমার তো লজিস্টিকের ব্যবসা আছে। হোয়াই নট তুমি আমার এই লন্ড্রির ব্যবসাতে একটু হেল্প করো? বিকজ লন্ড্রির এখানটাও একটা লজিস্টিকের বড় পার্ট আছে। সো ইউ উইল বি মাই রাইট পার্টনার।" সো তখন প্রিয় শপ কি দেখবে? প্রিয় শপ দেখবে হচ্ছে তার আমার যে আইডিয়াটা, এই আইডিয়াটা তার যে ব্যবসা সেটাকে আপনার ভ্যালু এড করছে কিনা? তখন প্রিয় শপ বলবে যে, "দেখো আমার ব্র্যান্ডের ১ম কথা হচ্ছে আমাকে অলওয়েজ অন টাইম ডেলিভারি দিতে হবে। দিস ইস মাই ব্র্যান্ড প্রমিস। সো তুমি সার্ভিস এমনভাবে ডিজাইন করবা যাতে কাস্টমার কোনোভাবেই অন টাইম ডেলিভারি থেকে বঞ্চিত না হয়।" রাইট। সো তখন এই ইনপুট গুলো আসবে। বাট কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস আসলে আমার ধারণা, এটা কমপ্লিটলি মাই পয়েন্ট অফ ভিউ, আসলে স্টার্ট হয় হচ্ছে কোন একটা প্রবলেম আপনি পড়ছেন, ওই প্রবলেমটাকে আপনি কিভাবে সলভ করবেন এই মানসিকতা থেকে। রাশেদ ভাই, ইট ওয়াজ আ নাইস কনভারসেশন। সো আমরা এখন একটা রেপিড ফায়ারে যাব আপনার কাছে। কি কোয়েশ্চেন করবেন আবার? আমরা ভয়ানক ছোট্ট, কি ছোট্ট প্রশ্ন করব। আচ্ছা, আপনি ছোট্ট করে উত্তর দিবেন আরকি। ঠিক আছে। ইট মাইট বি হেল্পফুল ফর দ্য ভিউয়ার ওকে, বেসিক্যালি। শুরুতেই আপনাকে যে প্রশ্নটা করব, প্রযুক্তি না স্ট্র্যাটেজি, হুইচ ইজ ভেরি ইম্পোর্টেন্ট? স্ট্র্যাটেজি। বিকাশ, কিউবি না চরকি, হুইচ ওয়াজ গুড? এভরিওয়ান ওয়াজ গুড। বাট আপনি যদি জিজ্ঞেস করেন যে আমার প্রিয় সবচেয়ে কোনটা? তাহলে আমি চরকি বলব অবভিয়াসলি, বিকজ দ্যাট ওয়াজ মাই ফার্স্ট স্টার্টআপ। সো এইজন্য এটা আমার অনেক ইমোশনাল, কাছের একটা জিনিস। রাইট। হ্যাঁ। ইমোশনাল।
আপনি যদি সুপার অ্যাপসের একটা ফিচার রাখতে চান তাহলে কোনটা রাখতে চান? আপনি ৬টা জিনিস বলছেন, 6G, ইউ কম্পাইল। ধরেন আপনার স্টোরেজ সবকিছু লিমিটেশনস মিলে আপনি একটা রাখতে পারবেন। হুইচ ওয়ান? তাহলে তো এটা আর সুপার অ্যাপ হবে না। সুপার অ্যাপ মানেই হচ্ছে ইটস এ সুপার থিং, মানে সুপারম্যানের অ্যাপ ভার্সন। সুপারম্যান যেমন অনেক কিছু করতে পারে, অ্যাপকেও অনেক কিছু করতে হবে। সো একটা ফিচার দিয়ে কি বলবো, মানে একটা হিরো থিং দিয়ে সুপার অ্যাপ উইল নট বি হ্যাপেনিং। ফেসবুক অর ইউটিউব কোনটা বাংলাদেশের মার্কেটিং এর ক্ষেত্রে বেশি প্রভাবিত করে? আই থিংক ইট উইল বি ফেসবুক। ইট ইজ ফেসবুক। নতুন প্রোডাক্ট বানাতে বেশি এক্সাইটিং লাগে নাকি পুরনোটাকে এক্সেল করতে? ইট ডিপেন্ডস। আপনার নতুন প্রোডাক্ট বানানোটা এক্সাইটিং এর পয়েন্ট অফ ভিউ থেকে অবভিয়াসলি এটা অনেক মজা। কারণ আপনি একটা কমপ্লিটলি নতুন আইডিয়া, নতুন ইনোভেশন নিয়ে কাজ করতেছেন। আবার একটা নরমাল প্রোডাক্টকে বা একটা নরমাল সার্ভিসকে স্কেল করাতে অনেক মজা আছে। সো আমি ২ টাই বলব। রাত জেগে কাজ নাকি রাতে ঘুমিয়ে ভোরে উঠে কাজ? ভোরে উঠে কাজ। রাত জাগতে পারি না। একটা অ্যাপসের নাম বলুন যেটা আপনি ডিলিট করতে চাচ্ছেন মোবাইল থেকে বাট কোনো কারণে ডিলিট করতে পারতেছেন না। ডায়াল অ্যাপ। তাহলে আপনাকে ফোন করবে কিভাবে মানুষ? ফোন করাই তো টাইম নষ্টের ব্যাপার। কিছু লাগলে টেক্সট করবে। ওকে। আপনার দেখা সবচেয়ে ইনোভেটিভ ডিজিটাল ক্যাম্পেইন কোনটা এখন পর্যন্ত? এটা আসলে খুব ডিফিকাল্ট টু অ্যান্সার, কারণ যেটা প্রবলেম হয় যে আমরা তো কনস্ট্যান্টলি ডিফারেন্ট ক্যাম্পেইনের সাথে জড়িত থাকি। সো মনে রাখাটাও একটা টাফ ব্যাপার। আর একটাকে আইডেন্টিফাই করাও অনেক ডিফিকাল্ট। সো একটু ইজি করে দেই। ধরেন আপনার এই বাংলালিংক ক্যারিয়ারে আপনি যেগুলো ক্যাম্পেইন নিয়ে কাজ করছেন কোনটা ইন্টারেস্টিং ছিল? আমি ২ টার কথা বলব। একটা হচ্ছে আপনার বাংলালিংকের 4G লঞ্চ, 4G সার্ভিস লঞ্চ। আর সেকেন্ড আরেকটা বলব বাংলালিংকের আমরা রিসেন্টলি আমাদের করা, সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড কিছুদিন আগে লঞ্চ হলো। তো আমরা আমাদের মাইবেল অ্যাপকে প্রমোট করার জন্য এটার সাথে একটা রয়্যাল এনফিল্ডের সাথে আমরা একটা ট্যাগ হয়ে একটা আমরা কাজ করেছিলাম। তো এটাও খুবই ইন্টারেস্টিং ছিল। এখন তো সবাই এআই করতেছে। সো এআই কি বাংলাদেশের প্রোডাক্ট ডিজাইনে হেল্প করবে? এই কোয়েশ্চেনটার অ্যান্সারের আমি একটা কোয়েশ্চেন করি। জি। কোয়েশ্চেনটা হচ্ছে আপনাকে না, সবাইকেই আসলে আমাদেরকে ডিসাইড করতে হবে এআইটাকে আমি আসলে কিভাবে ইউজ করব। সো এআই হচ্ছে একটা সিম্পল টুল। যেরকম আপনার হাতুড়ি একটা টুল। হাতুড়ি দিয়ে আপনি একটা মানুষেরকে আঘাতও করতে পারেন। আবার হাতুড়ি দিয়ে আপনি একটা মেশিন ঠিক করার কাজে বা একটা পেরেকেও দেওয়ালে ফুটা করার কাজে আপনি ইউজ করতে পারেন। সো এআইটাকে আপনি আসলে কিভাবে ইউজ করবেন তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। সো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলব যারা এআইটাকে একটা প্রোডাক্টের ফিচার হিসেবে ইউজ করবে, তারা অনেক বেনিফিট নিতে পারবে। এশিয়ার কোনো দেশ থেকে যদি আমরা সেখানকার ইকোসিস্টেম, বিজনেস, ডিজিটাইজেশন ওখান থেকে ইন্সপিরেশন বা ফলো করতে চাই তাহলে কোন দেশ? এটার অ্যান্সার তো সবাই আপনাকে চায়না বলবে। বাট আমি একটু ডিফারেন্ট বলব। আমার কাছে মনে হয় জাপান, উই শুড ফলো জাপান। ওকে। বিকজ রিজন? অবভিয়াসলি তাদের ওয়ার্ক এথিক্স, তাদের ইনোভেশন, আপনি মেজর যেকোনো ইনোভেটিভ কোম্পানি যদি লাস্ট ১০০ বছরে চিন্তা করেন, ম্যাক্সিমাম কিন্তু আপনার জাপান থেকেই আসছে। বড় কোম্পানি সনি, তারপরে আপনি প্যানাসনিক, মানে মেজর টয়োটা, এভরিথিং। সো রিলায়েবিলিটি, ওয়ার্ক এথিক্স, এভরিথিং কিন্তু আসলে আপনার জাপানকে পোর্ট্রে করে। সো আই পার্সোনালি লাইক জাপান এ লট। আমার কাছে মনে হয় ওদের থেকে অনেক কিছু শেখার আছে। সো আজকে আমরা এখানেই শেষ করতেছি রাশেদ ভাই। ইট ওয়াজ কমপ্লিটলি মাই প্লেজার। আসলে অনেকদিন এরকম কথা বলার সুযোগ হয় নাই। সো কথা বলতে পেরে আসলে বেশ ভালো লাগছে। আই মিন থ্যাংকস টু এভরিওয়ান যারা আপনারা এটার সাথে রিলেটেড, যারা এই জিনিসটাকে রেডি করছেন। উইশ ইউ অল দ্য বেস্ট। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে ছিলেন রাশেদ মোসলেম ভাই। হি হ্যাজ আ লট অফ এক্সপেরিয়েন্স টু ওয়ার্ক। আবার আগামী পর্বে আমরা হাজির হব আবার নতুন একজন গেস্টকে নিয়ে নতুন কিছু জানার লক্ষ্যে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন, ব্র্যান্ড ফাউস। সবাইকে ধন্যবাদ।